আসসালামু আলাইকুম। যারা কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছেন তাদের জমির মালিকানা চিরস্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য জরুরি ভিত্তিতে একটি কাজ করার জন্য সরাসরি নির্দেশনা প্রদান করা হয়েছে। যারা এক কথায় কোনো ব্যক্তি থেকে কোরাই সূত্রে বা কোরাই মূলে জমির মালিকানা পেয়েছে, সেটা যেভাবেই হোক না কেন বা যে শ্রেণীর দলিল অনুযায়ী হোক না কেন, সেটা সাব কবলা বা বিক্রয় কবলা দলিল হতে পারে, হেবা দলিল হতে পারে, হেবাবিল এওয়াজ দলিল হতে পারে, এওয়াজ বদল দলিল হতে পারে, এক কথায় যে শ্রেণীর দলিলই হোক না কেন, যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে কারোর থেকে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে তাকে জরুরিভাবে এই পদক্ষেপটি গ্রহণ করতে হবে, নতুবা সামনে যে বাংলাদেশ ডিজিটাল সার্ভের আলোকে অন্যতম একটি জরিপ আসতে চলেছে, যে জরিপটিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদের নামেই শুধুমাত্র জরিপে নাম রেকর্ডভুক্ত করা হবে, তখন কিন্তু এই জরুরি ভিত্তিতে এই কাজটি যাদের করা নেই বা কোরাই সূত্রে যারা জমির মালিকানা পেয়েছে তাদের যদি এই কাজটি করা না থাকে তাহলে তারা নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। তাহলে কোন সেই কাজটি, যে কাজটি করার জন্য সরাসরি কোরাই সূত্রে যারা মালিকানা পেয়েছে তাদের প্রতি নির্দেশনা বা তাদের জরুরি ভিত্তিতে এই কাজটি করতে হবে, আজকের ভিডিওতে মূলত আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, মনে রাখবেন যে আমাদের পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল সেই রেকর্ডগুলো হয়েছিল অ্যানালগ ভিত্তিতে, এবং কোনো রেকর্ডে সাধারণত ডিজিটাল ভিত্তিতে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে এর পূর্বে কোনো রেকর্ড আমাদের দেশে পরিচালিত হয়নি। যদিও আমরা জানি যে বাংলাদেশে সর্বজন গ্রহণযোগ্য এবং সব থেকে ভালো যে রেকর্ডটি আমরা ধরে থাকি বা এবং সব থেকে সঠিক যে রেকর্ডটিকে আমরা ধরে থাকি সেটা হচ্ছে সিএস রেকর্ড, যেটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। আর এই সিএস রেকর্ডের মূল ভিত্তি ছিল মূলত জমিদারদের নামে জমির মালিকানা প্রদান করা এবং জমিদারের অধীনস্থ প্রজা যারা বা রায়ত যারা তাদের নামে নামে জমির মালিকানা বা জমি ভোগ দখলের অধিকার প্রদান করে ওই সিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করা। পরবর্তীতে যখন পাকিস্তান সরকার ক্ষমতায়, সেই সময় এসএ রেকর্ড পরিচালনা করা হয় 1956 থেকে 62 সালের ভিতরে, এবং এরপর বাংলাদেশ স্বাধীনতার পর বা বাংলাদেশ স্বাধীনতার পূর্বে মূলত আরেকটি রেকর্ড শুরু করা হয় যেটাকে আরএস রেকর্ড আমরা বলে থাকি। যদিও আরএস রেকর্ডটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচালিত হয়েছে, কোথাও বিএস সার্ভে নামে হয়েছে, কোথাও বিআরএস জরিপ নামে হয়েছে, কোথাও সিটি জরিপ নামে হয়েছে। মূল কথা যেখানে যে নামে হোক, এটি আরএস জরিপ হিসেবে আমরা সকলের কাছে গ্রহণযোগ্য বা আমরা সকলেই জানি। তবে পরবর্তীতে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের তৎকালীন ভূমি মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে ডিজিটাল সার্ভে শুরু করা হয়েছিল। তবে বিভিন্ন সময়ে দুর্নীতির কারণে এবং ডিজিটাল সার্ভের সাথে জড়িত যে ব্যক্তিবর্গ ছিল, তারা যে কর্মকর্তা ছিল, যে কর্মচারীরা ছিল, তাদের প্রতি যে বাজেট বরাদ্দ করা হয়েছিল এই ডিজিটাল সার্ভে শেষ করার জন্য, সেই বাজেট বা সেই সম্পূর্ণ টাকা শেষ হয়ে গেলেও ডিজিটাল সার্ভের জন্য যতটুকু জায়গা বা এরিয়ার টার্গেট করা হয়েছিল সেই জায়গা বা এরিয়ার কিন্তু 1% মাত্র কাজ সম্পন্ন হয়েছিল। অর্থাৎ ওখানে যে পর্যন্ত কাজ করার জন্য যতটুকু বরাদ্দ করা হয়েছিল সেই বরাদ্দ শেষ হয়ে গেছে, কিন্তু যে কাজটি করার জন্য বরাদ্দ করা হয়েছিল সেই কাজের মাত্র 1% অগ্রগতি হয়েছিল। যার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সাবেক সরকারের গ্রহণ করা এই ডিজিটাল সার্ভেটা সম্পূর্ণ রহিতকরণ করা হয়েছে এবং এক প্রকার সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর তৎকালীন সরকারের গ্রহণ করা যে বিডিএস সার্ভে বা ডিজিটাল সার্ভে যেটা ছিল, সেই ডিজিটাল সার্ভেকে মডিফাইড করা বা ডিজিটাল সার্ভেকে একটু মডিফাই করার মাধ্যমে নতুন আঙ্গিকে নতুন নামে বাংলাদেশে ডিজিটাল জরিপ শুরু করা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে যারা কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে তাদের নাম যখন এই রেকর্ড চলাকালীন সময়ে অন্তর্ভুক্ত করা হবে বা তাদের নামে যখন জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে, তখন অবশ্যই তাদেরকে একটি ডকুমেন্টস গুরুত্ব সহকারে দেখাতে হবে। আর সেই ডকুমেন্টসটা হচ্ছে তারা যে কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে সেক্ষেত্রে অবশ্যই তার একটি দলিল থাকা লাগবে। কোনো ব্যক্তি তার পক্ষে কথা বলে তার জমিটা রেকর্ড করে দেবে তার নামে, এইভাবে কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না। শুধুমাত্র দলিল যাদের আছে, যারা কোরাই সূত্রে মালিকানা পেয়েছে তাদের নামে নতুন রেকর্ডে রেকর্ডভুক্ত করা হবে। দলিলের পাশাপাশি যদি উনি কোরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে ওনার যেমন একটি দলিল থাকা বাধ্যতামূলক, ঠিক তেমনি ওই দলিলটা আবার নামজারি করা হতে হবে। অর্থাৎ ওনার শুধু দলিল থাকলেই হবে না, দলিলটা অবশ্যই নামজারি সম্পূর্ণ হতে হবে এবং উনি নামজারি করেছে, ওনার একটি বৈধ দলিল আছে, সেই দলিল এসিল্যান্ড মহোদয়ের কাছে জমা দেওয়ার মাধ্যমে উনি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করেছে, সেই নামজারি কাগজ বা প্রস্তাবিত খতিয়ানও ওনার কাছে থাকতে হবে।
এরপরে ওনাকে যখন নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে ওই সময় ওনাকে একটি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হবে। সেই প্রস্তাবিত খতিয়ান ওনাকে নিয়ে যায় আবার নতুন করে উনি যে ভূমি অফিসের আন্ডারে আসে, উনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকে তাহলে ইউনিয়ন ভূমি অফিস, আর উনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে ওনাকে সেখানে যে দায়িত্বশীল নায়েব মহাশয় বা তহসিলদাররা আছে তাদের কাছে ওই প্রস্তাবিত খতিয়ান জমা দেওয়ার মাধ্যমে ওনার হোল্ডিং অনুমোদন করে নিতে হবে বা হোল্ডিং খুলে নিতে হবে, এবং হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে প্রতি বছর ওনাকে খাজনা প্রদান করতে হবে। তাহলে যদি কোনো ব্যক্তি ক্রয় সূত্রে মালিকানা পায় তাহলে অবশ্যই তার এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ অবস্থায় তার কাছে রাখতে হবে, নতুবা যখন নতুন রেকর্ড তার এলাকাতে আসবে সে কোনোভাবেই বিভিন্ন জনের দ্বারা হচ্ছে বা কথা বলানোর মাধ্যমেও বা বিভিন্ন জনের দ্বারা উৎসাহিত হয়ে কারোর দ্বারা যদি চেষ্টা করে যে যারা জরিপের সাথে জড়িত, জরিপ কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রভাবিত করে এই জমিটি নিজের নামে রেকর্ড করে নেবে, এই পদ্ধতি অবলম্বন করে কোনো ব্যক্তি সেই জমি আর নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না। কেননা ইতিপূর্বে এইভাবে অনেক ব্যক্তি আছে তারা নিজেদের নামে ওই জমি রেকর্ড করে নেওয়ার সুযোগ পেয়েছিল, যারা জমির প্রকৃত মালিক, যার কারণে সেই সময়ে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছিল। অনেক সময় দেখা যায় যে জমির প্রকৃত মালিকের নামে জমি রেকর্ডভুক্ত রয়েছে, তিনার নামে আবার রেকর্ড কারিগর জমি রেকর্ড করার জন্য উদ্বুদ্ধ হবে বা রেকর্ড করতে চাইবে, কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে সেই জমি তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে। এই ক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে তিনি যদি এলাকাতে অবস্থান করে তাহলে হয়তো উনি নিজের নামে রেকর্ড করে নেওয়ার জন্য একটা সুযোগ পান, কিন্তু অনেক সময় দেখা যায় তিনি এলাকাতে অবস্থান না করার কারণে, যদি চাকরি সূত্রে বা বিদেশে থাকার কারণে বাইরে অবস্থান করেন, সেই সময় অনেক ক্ষেত্রেই ওনার নামে ওই জমিটি রেকর্ড করার কোনো সুযোগ উনি পান না। যার কারণে পূর্বে রেকর্ডগুলোতে এই ধরনের ঘটনা অহরহ হয়েছে, যারা পূর্বে মালিক ছিল, যারা জমি বিক্রয় করে দিয়েছে কিন্তু তাদের নামে আবার জমি রেকর্ড হয়ে গেছে বা অন্য কোনো ব্যক্তির নামে জমি রেকর্ড হয়ে গেছে। এই কারণে বর্তমান সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব এ হাসান আরিফ সাহেব উনি সরাসরি এই বিষয়ে বলেছেন যে রেকর্ডে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল কারেকশন করা অনেকটা ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যায় এবং সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। যার কারণে জমির প্রকৃত মালিকদের নামেই যেন জমি রেকর্ড হয় এবং কোনোভাবেই জমির প্রকৃত মালিক বঞ্চিত হয়ে অন্য কোনো ব্যক্তির নামে যেন জমি রেকর্ড না হয়, তার কারণে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এবং যারা ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে তারা অবশ্যই তাদের দলিল থাকলে সেই দলিলটি নামজারি করে নিতে হবে এবং নামজারি খতিয়ান অনুযায়ী তার একটি হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে প্রতি বছর খাজনা প্রদান করতে হবে। আর যে ব্যক্তি ক্রয় সূত্রে মালিকানা পেয়েছে তার যদি এই কাগজগুলো, এই ডকুমেন্টসগুলো যদি সম্পূর্ণ অবস্থায় তার কাছে সংরক্ষিত থাকে বা তার হাতের কাছে থাকে, তাহলে সে পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন, যখন তার অঞ্চলে রেকর্ড পরিচালিত হবে ওই সময়ে তার সব থেকে শুভাকাঙ্ক্ষী যারা আছে, তার আপনজন যারা আছে, তাদের মাধ্যমে সেই ডকুমেন্টস বা কাগজগুলো রেকর্ড কারিগরকে দেখানোর মাধ্যমে বা রেকর্ড কারিগরের সামনে উপস্থাপন করার মাধ্যমে নতুন রেকর্ডে যে ডিজিটাল সার্ভেটি বাংলাদেশে পরিচালিত হতে যাচ্ছে, এই নতুন ডিজিটাল সার্ভেতে বা নতুন জরিপে তার নাম ওই জমির ক্ষেত্রে বা তার নামে ওই জমি সে রেকর্ডভুক্ত করে নিতে পারবে। এক্ষেত্রে তার কোনো ধরনের সমস্যা হবে না এবং কোনো ধরনের প্রতিবন্ধকতাও তার জন্য তৈরি হবে না।